প্রফেসর ইউনূসের সরকার নাকি দেশ বেচে দিতেছে। একটি অংশ মনে করে দেশের প্রধান ও সর্ববৃহৎ সমুদ্র বন্দরটি বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের কোনো অংশ। চট্টগ্রাম বন্দর নিয়ে দেশে হচ্ছেটা কি? চট্টগ্রাম বন্দর কি আসলে বিক্রি হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রফেসর ইউনূসের সরকার নাকি দেশ বেচে দিতেছে। আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে। আপনারা তো শুনেছেন, হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করছেন, বামেরা বলতেছে সবার উপরে আবার আওয়ামী লীগ করছে। তো এরা সবাই বলেছে যে প্রফেসর ইউনূস খুব খারাপ কাজ করছে, তাই না? এই যে দেখেন 12 দল প্রতিবাদ করেছে। কি বলে প্রতিবাদ করেছে? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে। প্রথম আলোতে কলাম লিখেছে ঝুটিওয়ালা বাম, বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক? তোর মাথার যে ঝুটি বেঁধে রাখিস এটা কতটুকু যৌক্তিক? নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক? আবার এই নিয়ে হাইকোর্টে রিটও করেছে। দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখবো নি। হ্যাঁ, কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে? সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে। লিজ দেওয়া বাতিল করলেন। করিডোর আমাদের দায়িত্ব না, এটা নিয়ে কথা বলবো না। বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না। আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো। এইটাই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ দরকার, অন্য কোনো কারণে প্রয়োজন। করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে। ওই বুঝে করিডোর, ওই বুঝে বন্দর। আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালচুনা ছিল ওই প্রিন্স। ওই হয়েছে একটা দলের নেতা। সরি প্রিন্স ভাই, কইতে গেলে উপায় নাই। ভোট তো পাইবেন আড়াই খান সারা দেশে, তাও দাবি করেছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে। মিজাজটা খারাপ যা হয় না এগুলো দেখলে। যাই হোক, পরে বুঝবেন ওই ট্যাঙ্কা ভালচুন। একটা সিম্পল ট্রিক শিখে দিই সবাই রে। কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি ক্ষার এটা বুঝার জন্য একটা টেস্ট আছে, লিটমাস টেস্ট কয়। দেখ কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে, বুঝছাও? সিবিবি কোন লাইন না এটা দেখবেন, ওটাই ইন্ডিয়ান লাইন, বুঝেছা? মানে সিবিবি মানে ইন্ডিয়া, ওটাই ইন্ডিয়ান পলিটিক্স। সিবিবি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি, তাহলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান। ওইটা হলে আঙ্গুর ক্ষেত্রে দূর কি বাদ, সরে আকারের ধারে কাছে যাবেন না, মনে করবেন সেটা আরাম। ওই সিবিবি যদি বলে প্রফেসর ইউনূস মেলাদিন থাকুক, আপনি সব বন্ধ করে প্রফেসর ইউনূসের উৎখাতের লড়াইয়ে নামবেন, শুরু করবেন। ওই যদি বলে বাংলাদেশের পুলিশ খারাপ, আপনি সাথে সাথে পুলিশের পাশে দাঁড়াবেন। ওই যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো, তাহলে সাথে সাথে পুলিশের উল্টা কথা কইবেন। তার মানে ওই যা হবে তার উল্টা দিকে দাঁড়াবেন। যাই হোক, এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। যাই হোক, এত কিছু দেখে তো আমরা বিভ্রান্ত। প্রেসিডেন্সির সরকার কি আসলে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতেছে? আসেন বুঝে নিই একটু। না, একেবারেই না। উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন। বন্দর আর কন্টেইনার টার্মিনাল দুইটা ভিন্ন বিষয়। বন্দর ব্যবস্থাপনার একটা অতি ক্ষুদ্র অংশ কন্টেইনার টার্মিনাল। পায়ের মোজাকে কি শেরওয়ানি বলা যায়? যায় না, কিন্তু মোজা তো পোশাকের অংশ, তাই না? খুবই ক্ষুদ্র অংশ। তাও আমরা পুরো বিষয়টা বুঝে নিই পরিষ্কার ভাবে। কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা এবং বন্দর ব্যবস্থাপনা এই দুইটা আসলে কি? এই যে রাজনৈতিক দল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বন্দর কন্টেইনার টার্মিনাল সব সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতেছে। এরা পাবলিককে বুঝাচ্ছে যে দুইটা আসলে এক, কিন্তু প্রকৃতপক্ষে এদের কার্যক্রম দায়িত্বের পরিসর সম্পূর্ণ আলাদা। বন্দর একটা বৃহত্তর জটিল ব্যবস্থা, সেখানে কন্টেইনার টার্মিনাল হলো একটা ক্ষুদ্রাংশ, অতি ক্ষুদ্র অংশ। বন্দর ব্যবস্থাপনা আসলে কি? বন্দর হলো একটা সামুদ্রিক বা নদী তীরবর্তী স্থাপনা। এখানে কি হয়? 1 নাম্বার, জাহাজ থেকে পণ্য ওঠানামা করে। 2 নাম্বার, এখানে সংরক্ষণ করা হয়। 3 নাম্বার, এখানে শুল্ক নিষ্পত্তি করা হয়। 4 নাম্বার, পরিবহন সংক্রান্ত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে আছে নিরাপত্তা, এর মধ্যে আছে ড্রেজিং, মেলা কিছু। বন্দর ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো সম্পূর্ণ বন্দরের সমন্বিত উন্নয়ন, নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করা। বন্দরের আওতায় কি কি থাকে বুঝে নিই। বিভিন্ন ধরনের টার্মিনাল থাকে। যে টার্মিনাল দেওয়ার কথা হচ্ছে, টার্মিনাল ওর একরকম না, কিন্তু মেলা ধরনের টার্মিনাল আছে। কি কি টার্মিনাল? 1 নাম্বার কন্টেইনার টার্মিনাল। এই কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপটা হইতেছে। তো কন্টেইনার টার্মিনালে কি হয়? যেখানে কন্টেইনারে আনা পণ্য বা কন্টেইনারে পাঠানো পণ্য ওঠানো নামানো হয়, এই যে এগুলোরে কন্টেইনার বলে। কি কি আনা নেওয়া হয় কন্টেইনারে আমরা পরে দেখব। এরপরে আছে বাল্ক কার্গো টার্মিনাল। বাল্ক কার্গো টার্মিনাল 2 রকম হতে পারে। ড্রাই বাল্ক মানে শুকনা, মানে যেটাতে কয়লা আসে, খাদ্যশস্য আসে, সার, এগুলো শুকনা পণ্য আসে। আর লিকুইড বাল্ক টার্মিনাল, যেখানে তেল, গ্যাস, রাসায়নিক পদার্থ এই সমস্ত তরল পণ্য আসে। 3 নাম্বার হইতেছে ব্রেক বাল্ক টার্মিনাল। ব্রেক বাল্ক আগে কিন্তু বাল্ক টার্মিনাল দেখেছিলাম, মানে যে সমস্ত পণ্য কন্টেইনারে যায় না, আলাদা করে প্যাকেট করা থাকে। যেমন ধরেন যন্ত্রাংশ, গাড়ি, ব্যাগে রাখা চাল ডাল, এগুলোর জন্য। 4 নাম্বার কি কি থাকে? রো টার্মিনাল। রো এটাকে মানে এটা ছোট করা হয়েছে, রোল অন রোল অফ, মানে চাক্কা দিয়ে উঠে চাক্কা দিয়ে নামে, বুঝছাও? গাড়ি, ট্রাক, বাস এগুলো রো টার্মিনাল দিয়ে ওঠানামা করে, নিজে থেকেই জাহাজে উঠতে পারে।
এটা ক্রেন লাগে না। তো চট্টগ্রাম বন্দরে যে গাড়ি আসে না, আপনি দেখেছেন না, গাড়ি কিনতে যান চট্টগ্রাম গাড়ি রাখা থাকে সারি সারি, ওইগুলা রোডো টার্মিনালে আসে। আরিসা ফেরিঘাটে যে ফেরি ছিল ওইগুলোকে রোডো ফেরি বলা হইতো, মনে আছে না যেই ফেরিগুলা। 5 নাম্বার প্যাসেঞ্জার বা ফেরি টার্মিনাল, যেখান থেকে প্যাসেঞ্জার উঠে, যাত্রী উঠে, যাত্রীবাহী জাহাজ ফেরি এগুলো চলাচলের জন্য, বা এই যে ক্রুজ শিপ আসে এগুলো, এটা আমাদের ক্রুজ শিপ নাই দেশে, কিন্তু এটার জন্য যে টার্মিনাল সেটা ওই বন্দরের একটা পার্ট। 6 নম্বর হইতেছে মাল্টিপারপাস টার্মিনাল, মানে যেখানে একাধিক ধরনের কার্গো হ্যান্ডেল করা হয়, যেমন কন্টেনার হ্যান্ডেল করা হয়, ব্রেক বাল্ক হ্যান্ডেল করা হয়, বাল্ক হ্যান্ডেল করা হয়। আচ্ছা, ব্রেক বাল্ক পণ্য কি, এটা তো কইছি তাই না? আবার একটু শুনি, এটা মেলা বড় ইন্টারেস্টিং একটা টপিক, তো ইন্টারেস্টিং একটা টার্মিনোলজি, তো নতুন নতুন টার্ম কলেজ শিখছেন, আমরা এখন থেকে স্যার দেখবেন, বুঝছাও? তাহলে ব্রেক বাল্ক পণ্যটা কি? ব্রেক বাল্ক বলতে এমন ধরনের পণ্য বোঝায় যেগুলো কন্টেনার বা বাল্ক আকারে পরিবহন করা যায় না, মানে বরং আলাদা আলাদা ইউনিটে খোলামেলা অবস্থায় জাহাজে তোলা এবং খালাস করা হয়। যেমন ধরেন বড় যন্ত্রাংশ, আগে কইছি না, জেনারেটর, টারবাইন, নির্মাণ সামগ্রী, যেমন ধরেন স্টিল, বিম, পাইপ, ইগলা, তারপরে ধরেন কাঠের গুঁড়ি আসে, ব্যারেল আসে, ব্যাগ বা বাক্সে থাকে এরকম মাল, এগুলোকে ব্রেক বাল্ক বলা হয়। ব্রেক বাল্ক এই শব্দটার একটা চমৎকার অর্থ আছে, বাল্ক মানে একত্রিত মালকে ভেঙ্গা ব্রেক করা আর কি, বাল্ক পণ্যকে ভেঙ্গা ব্রেক করা, সেজন্য ব্রেক বাল্ক। আলাদা আলাদা ইউনিট বহন করা লাগে। আগে সব পণ্য কিন্তু এমন ভাবে আলাদা আলাদা জাহাজে ওঠানো হইতো, ঝোলার মধ্যে তুইলে, একটা জালের মধ্যে তুইলে ওঠানো হইতো, হাতে ক্রেন দিয়া নেট ব্যবহার করে তোলা হইতো। কন্টেনার ব্যবস্থার আগে এটা ছিল সবচেয়ে প্রচলিত পদ্ধতি। সংক্ষেপে বললে ব্রেক বাল্ক পণ্য হইতেছে আলাদাভাবে বহনযোগ্য এবং ভারী মাল, যেগুলো কন্টেনারের মধ্যে ঢুকানো যায় না এবং বাল্ক আকারেও যায় না আর কি, বরং একক ইউনিট হিসেবে জাহাজে ওঠানো এবং খালাস করা হয়। বন্দরে একটা অংশ, ছোট্ট অংশ টার্মিনাল, সেই ছোট্ট অংশে 6 ধরনের টার্মিনাল থাকে, তার মধ্যে এক ধরনের টার্মিনাল দেওয়ার কথাবার্তা হইতেছে, এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল। তাই কন্টেনার টার্মিনাল দিয়ে কি কি পণ্য আনা নেওয়া হয় সেটা জানা থাকাটা বিশেষভাবে জরুরি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বন্দর আর টার্মিনাল নিয়ে কোন সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এই যে একই মাপের সব কন্টেনার, বুঝছেন, এখানে মোড়ানো পণ্য ওঠানামা করে, যা জাহাজে বা ট্রেনে বা ট্রাকে সহজে স্থানান্তর করা যায়। কন্টেনার শুদ্ধ চলে যায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন কি কি থাকে, যেমন ইলেকট্রনিক্স, মোবাইল, টিভি, গৃহস্থালী যন্ত্রপাতি, শিল্প যন্ত্রপাতি, কার যন্ত্রাংশ, ইন্ডাস্ট্রিয়াল মেশিন, প্রক্রিয়াজাত খাদ্য, প্যাকেটজাত খাবার, বোতলজাত পানীয়, রপ্তানিমুখী গার্মেন্টস, তারপরে শিল্প ব্যবহৃত যেগুলো নিরাপদ রাসায়নিক, যেটা লিকুইড কার্গোতে দেওয়ার দরকার নাই, কাঁচামাল, যেমন স্টিল, প্লাস্টিকের গুঁড়া, টেক্সটাইলের রোল, তারপরে হিমায়িত পণ্য, মানে যেগুলো ফ্রিজে করে আসে, শীতল কন্টেনারে যেমন মাছ আসে, মাংস আসে, ফল আসে, তারপরে ভ্যাকসিন আসে, ওষুধ আসে, ওষুধের কাঁচামাল আসে, এই ধরনের নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয় এরকম কিছু জিনিস এই কন্টেনার টার্মিনাল দিয়ে আসে। এই নিয়ন্ত্রিত তাপমাত্রায় থাকা পণ্য দ্রুত খালাস করতে হয়, কারণ এখানে পণ্য দ্রুত খালাস না করলে এটা পচে যাবে, খুব ক্রুশিয়াল এটা। কন্টেনার টার্মিনাল হলো বন্দরের একটা বিশেষায়িত অংশ, যেখানে শুধুমাত্র এই যে স্ট্যান্ডার্ডাইজ কন্টেনার, এটা বললাম, এটা ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণের কাজ হয়, 3টা কাজ হয় মাত্র, ওঠানামা, সংরক্ষণ এবং বিতরণ। এর মূল লক্ষ্য হলো দ্রুত দক্ষতার সাথে কন্টেনার হ্যান্ডলিং করা, নামানো উঠানো, স্থানান্তর করে দেওয়া। এর প্রধান কাজগুলো কি, জাহাজ থেকে কন্টেনার খালাস এবং তোলার ব্যবস্থা, ট্রেনের অপারেশন। 2 নাম্বার কন্টেনার ইয়ার্ডের স্ট্যাকিং বা ট্রাকে লোড করা। 3 নাম্বার ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম, যেমন টার্মিনালের অপারেটিং সিস্টেম, কোনটা আসলো, কোনটা ঢুকলো, কোনটা আমি নামাইলাম, কোনটা পাঠিয়ে দিলাম, এই সমস্ত। 4 নাম্বার হচ্ছে শিপিং কোম্পানির সাথে সময়সূচি সমন্বয় করা। এই মাত্র কয়েকটা কাজ, বুঝছেন, এতে কিন্তু কন্টেনার টার্মিনালকে খুব জরুরি বিষয় একটা অর্জন করতে হয়। কি সেটা? কন্টেনার টার্মিনালে দ্রুত লজিস্টিক্সের একটা বিশেষ গুরুত্ব আছে। দ্রুত লজিস্টিক্সটা কি, এটা অন্যান্য টার্মিনাল থেকে আলাদা। এর কারণগুলো হইতেছে, দ্রুত লজিস্টিক্স মানে তাড়াতাড়ি করে ব্যয় করতে হবে এটা জিনিস। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এটা গ্লোবাল সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু এই কন্টেনার টার্মিনাল, আন্তর্জাতিক বাণিজ্যের মূল হাব এটা। এখানে শিপিং লাইন, মাল্টিন্যাশনাল কোম্পানি, রেলওয়ে, ট্র্যাকিং সার্ভিসের সমন্বয়ে একটা জটিল নেটওয়ার্ক কাজ করে। যেমন ধরেন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের একটা কারখানায় কাঁচামাল পৌঁছাইতে সমুদ্র তো লাগবেই, রেল লাগবে, ট্রাক লাগবে, সব মোডে দ্রুত স্থানান্তর জরুরি। সামান্য বিলম্বে পুরো প্রোডাকশন লাইন থেমে যেতে পারে। 2 নাম্বার, এখানে বড় বড় জাহাজ আসে এবং এখানে অপারেশনাল খরচ আছে। আধুনিক কন্টেনার জাহাজগুলা অনেক বড়, এইটাকে 20,000 কন্টেনার ইউনিট বলা। 20,000 জাহাজগুলো 20,000 কন্টেনার ইউনিট, মানে 20,000 কন্টেনার একটা জাহাজে থাকে। তার মানে বিশাল জাহাজ। এই ধরনের জাহাজ যদি দাঁড়ায়ও থাকে, তাহলে ঘন্টা প্রতি $10,000 থেকে $15,000 খরচা হয়। একদিন যদি দেরি হয় মাল লোড করতে, তাহলে $2,40,000 বেশি টাকা গুনতে হবে। এইটা পুরো চার্জ গিয়ে কোথায় পড়বে বলেন? কোথায় পড়বে? আপনার আমার উপরে। কারণ যে পণ্য আনা হইতেছে সেই পণ্য বেচে তো টাকাটা তোলা হবে, তাই না? তো এটা তো কেউ নিজের পকেট থেকে দিয়ে দেবে না। এখন ভাবেন তো, যদি 2 দিন দেরি হয় মাল আনলোড করতে, তাহলে কত হবে? চিন্তা করেন। শুধু কি আমদানি, রপ্তানির সময় যদি লোড করতে সময় লাগে, তাহলে তো রপ্তানিতে লাভের গ্রুপই প্রায় খেয়ে নেবে। জাহাজ দাঁড়ায় থাকবে, টাকা গুনতে হবে আমাদের গার্মেন্টসের মালিকদেরকে। তাহলে করণীয়টা কি? যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড, সেই জন্য এটা অটোমেশন করা যায়। এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব। একদম এআই দিয়ে দেবেন, যন্ত্র কাট নামায় ফেলবে। প্রত্যেকদিন হাজারো কন্টেনার হ্যান্ডেল করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে। এটা আমাদের নাই, একেবারেই নাই। এই জন্যই আমাদের মালপত্র নামাইতে এবং উঠাইতে প্রচুর সময় লাগে। আর ধরেন টাইম সেন্সিটিভ কার্গো, যেমন ধরেন আমি বললাম যে মাছ, মাংস, ফল, ভ্যাকসিন, ওষুধ, এই সমস্ত পণ্য দ্রুত ট্রানজিট চায় না তো পচন শুরু হয়ে যায়। তারপর ধরেন ইভেন ইলেকট্রনিক্স, ফ্যাশন পণ্য, স্মার্টফোন, ফ্যাশন গার্মেন্টসের মডেল দ্রুত পরিবর্তন হয়ে যায় না। আমার এখানে যদি 1 মাস দাঁড়ায় থাকে, তাহলে 1 মাসে তো মডেলই চেঞ্জ হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো মডেল শিল্পে একটা টার্ম আছে,
জাস্ট ইন টাইম, যে আইটি বলে, মানে ঠিক যখন দরকার তখনই আপনি জিনিসটা পাইলেন, আপনার কাঁচামাল পাইলেন। ধরেন আপনি বিরিয়ানি খাবেন মাসের 31 তারিখ, তো আপনি কি মাসের 1 তারিখে মাল সামান কিনে রাখবেন? তা তো রাখবেন না, আপনি 31 তারিখ সকালবেলা মাল কিনবেন অথবা আগের দিন কিনবেন বড় জোর, তাই না? ফ্রেশ থাকলো জিনিসপত্র। সব কারখানাতে এই পদ্ধতিতে পণ্য আনা হয়। ধরেন গার্মেন্টসে কাপড় লাগে, বোতাম লাগে, সুতা লাগে, কত কিছু লাগে, আরো নানা জিনিস লাগে। তো এই সমস্ত জিনিস আলাদা আলাদা জায়গা থেকে আসে তো, তাই না? তো যেদিন আমি প্রোডাকশন করবো ঠিক তার আগের দিন যদি সব আইসা হাজির হয়, তাহলে আমার স্টোরেজের স্পেস কম লাগে, তো টাকাও কম লাগে, কারণ আমি যাই কিনি না কেন সেটা ব্যাংক লোন দিয়ে কিনি। আমার এটা যদি ব্যাংক লোন দিয়ে কিনলাম, আমার এটা প্রোডাকশনে গেল না, স্টোরে পৌঁছতেছে, তাহলে তো আমাকে এই কাঁচামাল থেকে ফিনিশ পণ্য বানাইতে যত বেশি টাইম লাগবে, আমার কাঁচামালের দাম বাড়তে থাকবে, কারণ ব্যাংকের ইন্টারেস্ট তো এটাতে যুক্ত হইতে থাকবে। প্রত্যেকদিন ব্যাংকের ইন্টারেস্ট যুক্ত হবে আমার স্টোরেজে, আমার কাঁচামালের উপরে ব্যাংকের ইন্টারেস্ট যত জমতে জমতে আমি যত কম দামে কিনি না কেন দাম বেড়ে যাবে। অন্য টার্মিনালের সাথে পার্থক্য কি? যেমন ধরেন যে এই যে ব্রেক বাল্ক টার্মিনাল বললাম, বা ড্রাই টার্মিনাল বললাম, শুষ্ক পণ্য টার্মিনাল বললাম, এনে ধরনের চাল, সিমেন্ট, কয়লা, এগুলো লোড আনলোডে ম্যানুয়াল লেবার সাধারণ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।